হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের ভূগোল সংক্রান্ত একটি ভিডিও নিয়ে, সবার আকাঙ্ক্ষা মেনে নিয়ে। আজকের ভিডিওটা মূলত হতে চলেছে মানুষ ও পরিবেশ মিথস্ক্রিয়া। তোমাদের 7 নম্বর যে অধ্যায়টি আছে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এসিকিউ টাইপের যে প্রশ্ন হয়, সেই প্রশ্ন কয়েকটা সংকলন নিয়ে আমরা চলে এসেছি। এখানে মোট 20টি প্রশ্ন আছে এবং যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটা একটুও স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে একটি লাইক করে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দুর্যোগ কাকে বলে? দেখো, দুর্যোগ কি বলছে? যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা মানুষের জীবন ও সম্পত্তি হানি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি ঘটানোর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বা বিপজ্জনক অবস্থা সৃষ্টির সম্ভাবনা তৈরি করে, তাদের দুর্যোগ বলে। অর্থাৎ দুর্যোগ, এই দুর্যোগে মানুষের জীবন সম্পত্তি হানি সব কিছুই ঘটবে, কিন্তু মানুষের প্রাণহানি সেইটা ঘটে না। অর্থাৎ খুব একটা একদিক থেকে জোরালো নয় দুর্যোগ হওয়াটা। পরের প্রশ্ন, বিপর্যয় কি বলছে? বলছে যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা অর্থাৎ অতি দ্রুত বিস্তৃত অঞ্চলে সংগঠিত হয়ে অসংখ্য উদ্ভিদ, মানুষ ও জীবজন্তুর প্রাণ সম্পত্তিহানি, পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে, ক্ষয়ক্ষতি পূরণ করা প্রায় অসম্ভব, তাদের বিপর্যয় বা দুর্বিপাক বলে। অর্থাৎ এই যে বিপর্যয়জনিত ঘটনা, এই বিপর্যয়জনিত ঘটনা এক প্রকারই কিন্তু মানুষের মৃত্যু, শুধু মানুষের নয় সমগ্র ব্রহ্মাণ্ডের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর আমরা এমনিতেও জানি যে দুর্যোগের ভয়ানক পরিণতির ফলই হলো বিপর্যয়। ঠিক আছে, পরের প্রশ্নে আসছি। ভূমিকম্পের দেশ কাকে বলে? উত্তর হচ্ছে জাপান। পরের প্রশ্ন, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কাকে বলা হয়? উত্তর হচ্ছে চীন। দুটো প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করবে, এক নয়। প্রথমটা বলেছে ভূমিকম্পের দেশ, দ্বিতীয়টা বলেছে হচ্ছে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। পরের প্রশ্ন, ফাইলিন ঘূর্ণিঝড়টি কত সালে হয়? উত্তর হচ্ছে 2013 সালে। এ প্রসঙ্গে বলে রাখি, বাকি যে সমস্ত ঘূর্ণিঝড় আছে, হুদহুদ, আয়লা, উইলি উইলি, টাইফুন, টর্নেডো, এই ধরনের আরও যে সমস্ত ঘূর্ণিঝড় আছে, আমার একান্ত অনুরোধ তোমরা পাঠ্য বই থেকে সেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি কত সালে হয়েছিল, এবং এ প্রসঙ্গে আর একটা বলে রাখি যে কোথায় উৎপত্তি, এই জায়গাগুলো একটুখানি পড়ে নেবে। তাহলে কি না, এখান থেকে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। আর একটা তথ্য বলে দিই, 1999 সালে উড়িষ্যায় ওই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টা হয়েছিল। এটা তোমরা জানো কি না আমায় কমেন্ট সেকশানে জানিও। পরের প্রশ্ন, আইএমডির মতে কোনো অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত কত বেশি হলে বন্যার সৃষ্টি হয়? আইএমডি হচ্ছে ইন্ডিয়ার মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ওকে, 125%-এর বেশি। উত্তরটা হচ্ছে 125%-এর বেশি। পরের প্রশ্ন, আইএমডির মতে কোনো অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কত কম হলে খরার সৃষ্টি হয়? উত্তর হচ্ছে 75%-এর কম হলে সেটি খরার সৃষ্টি হয়। অনেক স্কুলে এই প্রশ্নটা আসেও, টেস্ট পরীক্ষাতেও আসে, ফাইনালেও আসতে পারে, তোমরা ভালো করে অনুশীলন করবে। পরের প্রশ্ন, বিশ্বের শিলাবৃষ্টির রাজধানী, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশ্বের শিলাবৃষ্টির রাজধানী কোন শহরকে বলা হয়? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি শহরকে। এবং এই ক্ষেত্রে আর একটা বলে দিই, সিডনি হলো প্রথম শহর অস্ট্রেলিয়ায় যেখানে সর্বপ্রথম সূর্যোদয় হয়, এবং নতুন বছর সর্বপ্রথম সিডনিতেই উদযাপিত হয়। ওকে, কারণ আমরা জানি সিডনি একদম পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই সিডনি আমাদের থেকে অনেকটাই এগিয়ে আছে।
পরবর্তী, বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 10ই অক্টোবর। পরের প্রশ্ন, পিএমআর সম্পূর্ণ নামটি লেখো। উত্তর হচ্ছে প্রিপেয়ারনেস মিটিগেশন রিকভারি। আবার বলছি প্রিপেয়ারনেস মিটিগেশন রিকভারি। স্পেলিংটা ঠিক করে লিখবে, লেখার চেষ্টা করবে যাতে ভুল নয়, কারণ একটা স্পেলিংয়ের মিস্টেক হয়ে গেলে বা ভুল হয়ে গেলে কিন্তু টোটাল নাম্বারটাই কাটা যাবা। ঠিক আছে। পরের প্রশ্ন, মানবীয় বিপর্যয় কোন দুর্ঘটনাকে বলা হয়? ভোপাল গ্যাস দুর্ঘটনা। আবারও বলছি ভোপাল গ্যাস দুর্ঘটনা। এবং এই ভোপাল গ্যাস দুর্ঘটনা বলা হয় যে সেই সময়ের অন্যতম একটি গ্যাস দুর্ঘটনার মধ্যে পড়ে। মধ্যপ্রদেশের ভোপালে এটি ঘটেছিল 1984 সালে। পরের প্রশ্ন 11 দাগের, দাবানলের দেশ কাকে বলা হয়? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া হলো একটি দাবানলের দেশ। কেন দাবানলের দেশ? কারণ সর্বাধিক সেখানে গাছপালা বেশি থাকে এবং গাছে গাছে ঘর্ষণ লেগে সেই স্থানে কিন্তু অনেক সময় প্রাকৃতিকভাবে কিন্তু তোমার দাবানল লেগে যায়। আবার অনেক মানুষেরা বদমাইশি করে সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেয়, এটাও কিন্তু চোখে পড়ে। রিসেন্টলি একটা তোমরা দেখবে বেশ কিছু বছর আগে, 1.5-2 বছর আগে দেখবে যে অস্ট্রেলিয়া তোমার দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যে কিন্তু ওরকম আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা মানুষের কিন্তু কুকীর্তির একটি উদাহরণ। তারপর দেখবে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের মাথাতেও এরকম একটা ঘটনা ঘটেছিল যে তারা দাবানলের মাধ্যমে মানে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়ে দাবানল ঘটে গেছে। এরকম নানা রকম কুকীর্তিজনক ঘটনা চোখে পড়ে। আচ্ছা, পরের প্রশ্নে আসছি, উত্তরাখণ্ডের হরপাবান কোন বিপর্যয় লক্ষণ? উত্তর হচ্ছে মেঘভাঙা বৃষ্টিপাত। মেঘভাঙা বৃষ্টিপাত কিন্তু মাথায় রাখতে হবে কিউমুলো নিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয়। কিউমুলো নিম্বাস মেঘ থেকে এই তোমার মেঘভাঙা বৃষ্টিপাতের উৎপত্তি। আর 2013 সালে এই উত্তরাখণ্ডের হরপাবান হয়। এবং আশ্চর্যজনক বিষয়ে তো তোমরা জেনে থাকবে যে কেদারনাথ মন্দির বাদে বাকি সব কিছুই কিন্তু যেন ধ্বংস হয়ে গিয়েছিল। অনেকে বলে বা ওখানকার স্থানীয় বাসিন্দার মতে যে ভগবান মহাদেব তিনি রক্ষা করেছিলেন কেদারনাথ মন্দিরকে, এবং পেছনে একটি শালগ্রাম শিলাও থাকে, সেটার দ্বারাই নাকি রক্ষা হয়েছিল। অনেকে অনেক রকম বলে। পরের প্রশ্নে আসছি, বন্যার দেশ কাকে বলা হয়? উত্তর হচ্ছে বাংলাদেশ। পরের প্রশ্ন, DARTর সম্পূর্ণ নাম লেখো। উত্তর হচ্ছে ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। টি উচ্চারণ করবে না, সবাই সুনামি বলবে। আবারও বলছি ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। পরের প্রশ্ন, সুনামি শব্দটির উৎপত্তি কোন দেশ থেকে এসেছে? উত্তর হচ্ছে জাপান। জাপান থেকে এসছে এই সুনামি এই শব্দটি। পরের প্রশ্ন, 1950 সালে লন্ডন ফগ কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ? উত্তর হচ্ছে আধা প্রাকৃতিক বিপর্যয়। আধা প্রাকৃতিক মানে হচ্ছে কি না, আধা প্রাকৃতিক হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যবর্তীকালীন অবস্থাই হচ্ছে আধা প্রাকৃতিক, অর্থাৎ কিছুটা প্রাকৃতিক কিছুটা মনুষ্য সৃষ্ট, এই উভয় সম্মিলিতই হচ্ছে আধা প্রাকৃতিক। পরের প্রশ্ন, জৈব দুর্যোগের উদাহরণ দাও। উত্তর হচ্ছে ইউট্রোফিকেশন। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম লেখো। উত্তর হচ্ছে MIC। খুব 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম লেখো। উত্তর হচ্ছে MIC, মিথাইল আইসোসায়ানাইট। ওকে, এটা জানতে কিনা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। পরের প্রশ্ন, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ দাও। একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হচ্ছে ঘূর্ণিঝড়। আর সর্বশেষ আজকের প্রশ্ন, রিক্টার স্কেলের আবিষ্কারক কে? উত্তর হচ্ছে চার্লস রিক্টার। এবং আমরা জানি এক্ষেত্রে যে জোসেফ মার্কাল্লি সর্বপ্রথম এই রিক্টার স্কেলের জোসেফ মার্কাল্লি সর্বপ্রথম তোমার এই মার্কাল্লি স্কেলটি আবিষ্কার করেন। কিন্তু পরবর্তীকালে নানা রকমভাবে সমস্যা সৃষ্টি হওয়ায় বা সেক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা মাপার ক্ষেত্রে অসুবিধা হওয়ায় পরবর্তীকালে চার্লস রিক্টার একটি
ভূমিকম্পের স্কেলের তীব্রতাযুক্ত মাপার স্কেল নির্ধারণ করেন, সেই স্কেলটি এত বছর ধরে এখনও সমানভাবেই প্রচলিত আছে এবং এই প্রচলনের ফলে কিন্তু আজও সবাই ওই ভূমিকম্প কোথাও হলে রিক্টার স্কেল দিয়েই সবাই পরিমাপ করে। তো সঠিক উত্তর চার্লস রিক্টার। তো এই ছিল আজকের আমাদের 20টা প্রধান প্রশ্ন, বাছাই করা নয়, একদমই গুরুত্বপূর্ণ, এবং এই 20টার বাইরে আমি ভালো করে বলতে পারি আসতে আর পারে না। তোমরা এই 20টা ভালো করে অনুশীলন করো। আর ভিডিওয় আর তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না। ওকে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। এরপর খুব শীঘ্রই আবার একটা কোনো নতুন অধ্যায়ের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।